নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 32তম এপিসোড। আজকের এপিসোডে আমরা সবচেয়ে ব্যবহৃত ড্রাগ হোমিওপ্যাথি জগতে, বহু প্রাচীন ড্রাগ, সেই ড্রাগটা নিয়ে আলোচনা শুরু করব, আর্সেনিক অ্যালবাম। এর আগে আমি আর্সেনিক সালফ্লেবাম, আর্সেনিক রুব্রাম এবং আর্সেনিক আয়োডেটাম নিয়ে আলোচনা করেছি আগের এপিসোডগুলোয়। আসুন এই এপিসোডে আমি আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা করি। এই ড্রাগটি আমরা সমস্ত হোমিওপ্যাথ ডাক্তারাই ব্যবহার করি এবং সবাই খুব সাকসেসফুলি এই ড্রাগটাকে ব্যবহার করি। কাজেই আমার অনেক কথাই আপনাদের জানা থাকবে, আমি খালি সেগুলোকে একত্রিত করে আপনাদের কাছে বলছি। তাতে জুনিয়র ডাক্তারদের আশা করি আমি খুবই উপকৃত হবে তারা। এই ড্রাগটা বলার শুরুতে আমি তিনটে কেস আপনাদের বলি, তিনটি বাচ্চার কেস বলি। প্রথমে একটি বাচ্চা, তার বয়স মাত্র 15 দিন। বাচ্চাটি বাড়িতে আসার পর থেকে কনস্ট্যান্ট কেঁদে চলেছে। তো যেহেতু তখনও তার আতুর ওঠেনি, সেহেতু বাচ্চাটির বাড়ির লোক আমাকে এসে বললেন, ডাক্তারবাবু এরকম আতুর তো ওঠেনি, ওকে আনা যাচ্ছে না, আপনি একটু পেট ব্যথার কোনো একটা ওষুধ দিন, শুনে তো মনে হচ্ছে পেট ব্যথা হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তো আমার খুব আর্লি প্র্যাকটিস লাইফের গল্প বলছি। আমি বাচ্চাটির জন্য কোলোসিন 30 ওষুধ দিলাম। ইনফ্যান্টাইল কলিকে আপনারা সবাই জানেন কোলোসিন 30 আমাদের প্রথম ব্যবহৃত ওষুধ। বাচ্চাটির ব্যথা কমলো না। বাচ্চাটিকে আমাদের ওখানে একজন চাইল্ড স্পেশালিস্ট দেখানো হলো, তার ওষুধ খেলো, আমাকে জানালো ব্যথা কমেনি, তাকে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে বাধ্য হয়েছি। তো বললো চাইল্ড স্পেশালিস্ট ওষুধ খেয়ে কিছুদিন কমেছিল, আবার ব্যথা বেড়ে যায়। এবার ওরা সরাসরি বাচ্চাটিকে নিয়ে বেলেঘাটা শিশু হাসপাতালে নিয়ে গিয়ে মা ভর্তি হয়ে যায় এবং সেখানে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করার পর তার ব্যথা কমিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পর আবার তার ব্যথা শুরু হয়ে যায় এবং এটা আদৌ পেটে ব্যথার জন্য কান্না কিনা তা কিন্তু আমি আজও জানি না। যদিও বিভিন্ন বাচ্চাদের পেটে ব্যথার কান্না শুনেই বুঝতে পারি, কিন্তু এই বাচ্চাটির বেলায় তখনও আমার আইটা সেই লেভেলে তৈরি হয়নি যে লেভেল দিয়ে আমি কান্না শুনি বলতে পারবো এটা পেটে ব্যথার কান্না বা এটা কানে ব্যথার কান্না। এখন বুঝতে পারি। আমার কাছে আবার বাড়ির লোক এলেন এবং এবার বাচ্চাটির মা নিজে এলেন, বললেন ডাক্তারবাবু আপনার কাছে আমার বড় মেয়ে চিকিৎসিত হয়েছিল, রেকটাল পলিপ ছিল, অ্যানাল পলিপ ছিল এবং পলিপ ভালো হয়ে গিয়েছিল, প্রচুর ব্লিডিং হতো, আপনি আমার ছোট মেয়েটাকে ভালো করতে পারবেন না ডাক্তারবাবু? আমি তো হয়রান হয়ে গেলাম। তা আমি মায়ের কাছ থেকে সিমটমস শুনে, কিছু ভাষা সিমটমস শুনে মনে হলো যে সেই হার্ট প্রেশারই ব্যথাটা কমছে। আমি ম্যাকফস 30 দিলাম। তার পরের দিন বাচ্চাটির মা আবার এলেন আমার চেম্বারে, বললেন যে ডাক্তারবাবু বয়স তো 21 দিন হয়ে গেল, 22 দিন হচ্ছে, ব্যথা তো একদমই কিছু কমছে না এবং সারা দিন কাঁদছে বাচ্চাটি, সারা দিন বাচ্চাটি কাঁদছে। আমি বললাম যে তাহলে কি একবার ওকে আমার চেম্বারে আনা যায় না? বললো হ্যাঁ ডাক্তারবাবু আনা যাবে। তাহলে নিয়ে আসুন। বাচ্চাটির মা এবং বাবা আমার চেম্বারে নিয়ে এলেন। সত্যি সারাক্ষণ, যতক্ষণ বাচ্চাটা চেম্বারে রয়েছেন, সারাক্ষণ বাচ্চাটা কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে। বেশ চিৎকারটাও বেশ তীব্র। সেই সময় শুনে মনে হয়েছিল এটা বোধহয় পেটের ব্যথা হলেও হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট ক্রাই। তো
এত কাজ যে চেম্বারের ভেতরে বাচ্চাটির বাবা হঠাৎ করে বাচ্চাটিকে বলল, মাকে বলল, তুমি ওকে আমার কোলে দাও। আমি একটু স্লোলি গল্পটা বলছি আপনাদের, যাতে আপনারা গল্পটার ভেতরে পৌঁছতে পারেন। আমি বাচ্চাটির মায়ের কাছ থেকে আরও সিমটমস নেওয়ার চেষ্টা করছি। যারা আমার এপিসোডগুলো শোনেন তারা বুঝতে পারছেন আমি সিমটমসগুলোকে খুব গুরুত্ব দিই। তো আরও সিমটমস নেওয়ার চেষ্টা করতে করতে আমার কানটা সজাগ রয়েছে বাচ্চাটির কান্নার দিকে। হঠাৎ দেখলাম বাচ্চাটির কান্না বন্ধ হয়ে গিয়েছে। আমি বললাম যে কি ব্যাপার হলো, কান্নাটা বন্ধ হয়ে গেছে কেন? আমি বাইরে বেরিয়ে দেখলাম বাচ্চাটির বাবা বাচ্চাটিকে নিয়ে খুব দ্রুত, আমার চেম্বারের সামনে একটা লম্বা করিডোর আছে, খুব দ্রুত সেই করিডোরের মধ্যে দিয়ে, মানে প্রায় রানিং স্টেজে করিডোরের মধ্যে দিয়ে আপ অ্যান্ড ডাউন কনস্ট্যান্ট বাচ্চাটির বাবা তাকে নিয়ে দ্রুত কোলে নিয়ে ঘুরছেন ভীষণ স্পিডে। আমি বাচ্চাটির মাকে জিজ্ঞেস করলাম, বলল ডাক্তারবাবু একমাত্র এই রকম ওকে নিয়ে যদি দৌড়ানো যায়, সত্যি কথা বলতে কি, তাহলে ও চুপ করে থাকে, কিন্তু কতক্ষণ বাচ্চাটাকে নিয়ে দৌড়ানো যায়? এটাও সিমটমস, এরকমও সিমটমস হতে পারে। এইবার আমার চোখটা খুলে গেল। আমি অ্যালেনের আর্সেনিক অ্যালবামের সেই লাইনটাকে ফলো করলাম, Teething children are fitful, eatable, wants to be carried rapidly. এই যে লাইনটা, কি মারাত্মক লাইন ভাবা যায় না? আর্সেনিক অ্যালবাম 30 বাচ্চাটাকে দিলাম, ফর গডস সেক, শুধুমাত্র আর্সেনিক অ্যালবাম 30তে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে গেল। যে বাচ্চাটি জন্মের 7 দিন থেকে বয়স করে আজকে 22 দিন, প্রায় 15 দিন ধরে কনস্ট্যান্ট কাঁদছে, কখনো একটু কমছে, কখনো থামছে আবার। আর্সেনিক অ্যালবাম 30 পড়ার পর থেকে ওর কান্না সম্পূর্ণ ভালো হয়ে গেল এবং আর আমাকে আর্সেনিক অ্যালবাম রিপিট করতে হয়নি। আজকে সেই বাচ্চাটি এখন বড় হয়ে একটি মা হয়েছে, তার একটি ছেলে হয়েছে। কোথায় হোমিওপ্যাথি লুকিয়ে আছে? ছোট ছোট সিমটমসগুলোর ওপর কিভাবে লুকিয়ে থাকে হোমিওপ্যাথি। আরেকটি বাচ্চার গল্প বলি। এই বাচ্চাটির বয়স 1 বছরে একটু বেশি, 1.5 বছরের মতো। বাচ্চাটি আরেকজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসিত হচ্ছিলেন এবং তার পায়খানা এবং বমি কিছুতেই বন্ধ হচ্ছিল না। সেই হোমিওপ্যাথি চিকিৎসক তখন বললেন যে তুমি অন্য কোনো ডাক্তার দেখাও। তখন সবে আমার পরিচিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তো আমার কাছে তারা নিয়ে এলো, যেহেতু আমি একজন পাশ করা ডাক্তার। আমি অবাক হয়ে দেখলাম ডিহাইড্রেশনের যে স্টেজগুলো ছিল, 4 স্টেজ, অর্থাৎ যেখানে অ্যাবডোমেনের স্কিনগুলো রিঙ্কল হয়ে যায়, সেই স্টেজে রয়েছে। টাংটা ড্রাই, অল্প অল্প করে পায়খানা করছে, রংটা একটু কালচে। বাচ্চাটি ফিডিং বোতলে করে মাঝে মাঝে খুব সামান্য সামান্য করে জল খাচ্ছে। ক্রাই ইজ ভেরি পোর, ডিহাইড্রেশনের চরম জায়গায় রয়েছে। সত্যি কথা বলতে এত সিভিয়ার ডিহাইড্রেশন অবস্থায় ওই বাচ্চাটিকে যে দেখেছিলাম, তারপরও আমার এই এত বছরের প্র্যাকটিসের জীবনে এরকম সিভিয়ার ডিহাইড্রেশন অবস্থায় কোনো বাচ্চাকে আমি পাইনি, বা খুব গরিব বাচ্চা ছিল এবং সেরকম কেয়ারিং ছিল না বলেই সেই স্টেজে আমার কাছে এসেছিল।
আমি extreme prostration, drinks often and little at a time, dry tongue, stool in very small quantity blackish colored liquid, এই লাইনগুলোর উপর বেস করে বাচ্চাটিকে আর্সেনিক অ্যালবাম দিলাম এবং জল খেলেও সে জলটা বমি করছে, খাবারটা তো বমি করছেই। এই কেসটাতেও আর্সেনিক অ্যালবাম দেওয়ার পর আমাকে আর ভাবতে হয়নি এবং আর্সেনিক অ্যালবাম যে অলমোস্ট শক স্টেজ থেকে পেশেন্টকে ওভারকাম করতে পারে, এই অভিজ্ঞতাটা লাভ করেছিলাম। কি ডেপথে এই ড্রাগটা কাজ করে সেটা অকল্পনীয়। আমরা পরবর্তীকালে পরপর বলবো, দেখবেন যে কি মারাত্মক ডেপথে কাজ করে। এই ড্রাগটার প্রতি কনফিডেন্স লেভেলটাকে আপনার একদম 100% করতে হবে। দেওয়ার আগে ভাবে নেবেন, দিলে আর ভাববেন না, জানবেন এটা একটা মারাত্মক ড্রাগ। আরেকটি বাচ্চার কেস বলে আমি তারপর মূল ড্রাগটায় ঢুকছি। এই বাচ্চাটিকে অসম্ভব শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটিকে শোয়ানো যাচ্ছে না। আমার চেম্বারে বাচ্চাটির বাবা মা নিয়ে চলে এসছে। রাত তখন 11টা। বলছে যত রাত বাড়ছে ওর শ্বাসকষ্ট আরও বেড়ে যাচ্ছে। একেবারে স্ট্যাটাস অ্যাজমাটিকাস কন্ডিশন বলে যে কন্ডিশনটা আমরা মেডিসিনের বইতে পড়েছি, ঠিক সেরকম কন্ডিশনস। বাচ্চাটিকে কোলে বসিয়ে রাখেছেন মা, মানে সোজা করে, শোয়াতে পারছেন না, বাচ্চাটি শুতে পারছেও না। মাঝে মাঝে বমি করছে, প্রচণ্ড শ্বাসকষ্ট, কাশছে। শ্বাসকষ্টের চোটে বাচ্চাটি একেবারে ক্লান্ত হয়ে গেছে। জ্বর কিন্তু নেই, জ্বর নেই। জল তেষ্টা বললাম, চেস্টে র্যালস, রঙ্কাই সমস্ত কিছু রয়েছে। রেসপিরেটরি রেট যথেষ্ট হাই বললাম। আর বাচ্চাটা জল খাচ্ছে, বমি করছে। বাচ্চাটি খোলা জায়গায় ঘুরতে চাইছে মায়ের কোলে, কিন্তু সেরকম আগের বাচ্চাটির মতো রকম র্যাপিড এসব কিছু নয়। গরম খেলে, গরম দুধ বা গরম দুধ দিলে বা খেলে বাচ্চাটা একটু গরমটা চাইছে খেতে। 1.5-2 বছরের বাচ্চা বললাম। এই বাচ্চাটিকেও আমি আর্সেনিক অ্যালবাম দিলাম এবং আমার চেম্বারে বসিয়ে রেখে প্রায় 1 ঘন্টা আমি তাকে সম্পূর্ণ রকমভাবে ওয়াচ করে কিছুটা ভালো করে তারপর বাড়ি পাঠালাম। কেন আর্সেনিক অ্যালবাম দিলাম? অসম্ভব দুর্বলতা, অল্প অল্প করে জল বারে বারে খাচ্ছে, কিছু বাদই সেটা বমি, কিছু বাদে কেন প্রায় সঙ্গে সঙ্গে সেটা আবার বমি করে দিচ্ছে। আর অসম্ভব ক্লান্ত বাচ্চাটা। প্রস্ট্রেশন ইজ ভেরি মার্কড। তাহলে এই যে সিমটোম্যাটোলজি, এই সিমটোম্যাটোলজিগুলোকে আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এই যে বমি, আমরা সবাই জানি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরিটিসে আর্সেনিক অ্যালবাম বিরাট ওষুধ, কিন্তু শ্বাসকষ্ট যখন রোগীটি বারে বারে বমি করছে
এবং বমি করার পর যদি সামান্য আরাম পায় তখন আমরা ভাবি আর্সেনিক অ্যালবাম। তার সাথে অল্প অল্প করে জল তেষ্টা। এই সিমটমসগুলোকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আমরা প্রত্যেকে আর্সেনিক অ্যালবাম প্রতিদিন প্রেসক্রিপশন করছি এবং আমি খুব কনফিডেন্টলি আপনাদের বলছি, যখন আপনারা আর্সেনিক অ্যালবাম আমার এই সিমটমসগুলি ফলো করে প্রেসক্রিপশন করবেন, সাকসেস পাবেনই পাবেন। কিছু কিছু জায়গায় কিছু কন্ট্রাডিকশনস আছে, আমি সেগুলোও এখানে আলোচনা করব বলেই ভেবে রেখেছি। আসুন তাহলে আমরা প্রথম আর্সেনিক অ্যালবামের ক্যারেক্টারিস্টিক্স তৈরি করি। দেখবেন আমার বইতে আমি 20টি ক্যারেক্টারিস্টিক্স করেছি আর্সেনিক অ্যালবামের। এরা সব ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এই প্রথম ক্যারেক্টারিস্টিক্স যেটা আর্সেনিক অ্যালবামের আমি আপনাদের বলি, যেটা আমার বইতে আমি লিপিবদ্ধ করেছি, সেটা চিলি পেশেন্ট। অবশ্যই আমরা বলেছি আর্সেনিক অ্যালবাম চিলি পেশেন্ট, আর্সেনিক আয়োডাটাম এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি অর ক্যানট এন্ডুর এক্সট্রিম ক্লাইমেট, আর্সেনিক সালফ্লেভাম হট মে বি চিলি, আর সালফ্লুগ্রাম চিলি মে বি হট। ঠিক এইটুকু। তার সাথে কি বলেছি, পামস আর কোল্ড। আরসাল গ্রুপে একমাত্র আরসাল ফ্লেভামের পাম্পসটা হচ্ছে হট থাকে, আরসাল রুবারেরও পাম্পস সেরকম হট থাকে না। আর্সেনিক আয়োড বা পাম্পস নিয়ে কিছু বলিনি। আর্সেনিক অ্যালবামের পাম্পস জেনারেলি কোল্ড থাকে, ক্যালকিয়া কার্বের মতো, হিপার সালফের মতো। 2 নম্বর যে লাইনটা বলেছি, অ্যাভারশন টু ফুড। এই যে এলো বমির গল্প, দেখুন অ্যাভারশন টু ফুড, লস অফ অ্যাপেটাইট, ক্ষুধামন্দ, একদম খিদে নেই, খাবারের গন্ধে বমি আসছে। দেখুন বলেছি লোদিং ফর ফুড ইভেন অফ কুকিং ফুড স্পেশালি রাইস কজেস নসিয়া অ্যান্ড সামটাইমস ভমিটিং। অর্থাৎ খাবারের গন্ধে বমি, অ্যাকুট স্মেল। এই যে অ্যাকুট স্মেল আমরা কলচিকামে পাবো, অ্যাকুট স্মেল আমরা ককুলাসে পাবো, অ্যাকুট স্মেল। অর্থাৎ যে কোনো কিছু গন্ধে তার বমির উদ্রেক হওয়া। তাহলে এই যে অ্যাকুট স্মেল, খাবারের গন্ধে বমি, রান্না খাবারের গন্ধে বমি, গরম ভাতের গন্ধে বমি, এই জায়গাটা কস্টিকামের খুব দরকারি জায়গা। তারপর কি বলেছি, যে স্মেল অফ স্ট্রং অর্ডার কজেস নসিয়া অ্যান্ড ভমিটিং, ক্যানট বিয়ার দ্য স্মেল অর ইভেন দ্য সাইট অ্যান্ড ইভেন থটস। খাবারের গন্ধ, খাবারের দেখলে, এমনকি খাবার কথা চিন্তা করলো, দেখবেন ছোট ছোট বাচ্চারা খাবারের বাটির শব্দেই ওয়াক তোলা শুরু করলো। মা খাবার গুলছে, তখন থেকে সে ওয়াক তুলছে। এই সিমটমসগুলো আপনি প্র্যাকটিসে পাবেন। মা বলবে আমি খাবার সবে দুধ ঢেলেছি, আমি একটু গুলছি, ও ওয়াক দেওয়া শুরু করলো। এটা কি ওর অভিনয়? মায়েরা জিজ্ঞেস করেন এটা কি ওর অভিনয়? এটা অভিনয় নয়। ওর বমি করতে করতে ওর সেন্সারি নার্ভসগুলো এত বেশি সেন্সিটিভ হয়ে গেছে যে ওই যে চিন্তা আমাকে খেতে হবে, এই চিন্তাতে ওর নসিয়ে এসে যাচ্ছে। সেই জন্যই আর্সেনিক অ্যালবামকে ওভার সেন্সিটিভ বলা হয়েছে। আমাদের মেট্রিয়া মেডিকায় এরকম অনেক ড্রাগই আছে যারা ওভার সেন্সিটিভ, ক্যামোমিলা, ফসফরাস, ইগনেশিয়া, অনেক ড্রাগ, কফিয়া, অনেক ড্রাগ আপনারা জানেন। তাহলে এই যে ওভার সেন্সিটিভনেস, নসিয়া, ভমিটিং, আমি এইমাত্র কেস বলতে গিয়ে ভমিটিং দিয়ে
আর্সেনিক অ্যালবামে যাওয়ার গল্প আপনাদের বললাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক কীরকম খাবার পছন্দ করে? গরম খেতে পছন্দ করে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। যেমন হিপারসালভ আপনাদের বলেছি আমি, গরম খেতে পছন্দ করে। চেলডোনিয়াম গরম খেতে পছন্দ করে। লাইকোপোডিয়াম গরম খেতে পছন্দ করে। আবার উল্টো দিকে ফসফরাস ঠান্ডা খেতে পছন্দ করে। তাহলে আর্সেনিক সবসময় গরম খেতে পছন্দ করে। সে যা খাবে সবই গরম গরম, বেশ গরম গরম। অনেক সময় রুগীরা বলে যে ডাক্তারবাবু পারলে উনুন থেকে নামিয়ে খায়। ঠান্ডা চা, ঠান্ডা কফি এসব তার একদম পছন্দ নয়, গরম। ভাত ডাল সবসময় গরম। অর্থাৎ তা বলে কি সে আইসক্রিম খেতে পছন্দ করে না? আমি মনে করি আর্সেনিক আইসক্রিম খেতে পছন্দ করে, কিন্তু গরম খাবার, যেগুলো গরম করে খাওয়ার মতো খাবার, সেগুলো সে সবসময় বেশ গরম গরম পছন্দ করে। এবং দেখা যায় গরম খেলে তার অনেক কষ্ট কমে। দেখুন আমি লিখেছি পেপারস হট ফুড অ্যান্ড ড্রিঙ্কস হুইচ রিলিভ মেনি অফ কমপ্লেন্টস। এইমাত্র আমি বললাম যে গরম দুধ খেলে তার শ্বাসকষ্টটা একটু কমছে। কোল্ড ড্রিঙ্কস আর্সেনিক জেনারেলি পছন্দ করে না। কোল্ড ড্রিঙ্কস খেলে তার পেটের মধ্যে একটা হেভিনেস তৈরি হয়। তা বলে সবার ক্ষেত্রে হয় তা নয়, সাধারণত হয়। আর্সেনিক টক খাবার খেতে পছন্দ করে, যার জন্য আর্সেনিক দেখা যায় স্টিমুলেটিং, যেগুলো স্টিমুলেট করে, যেমন কফি, এগুলো খেতে পছন্দ করে। আসুন, আর্সেনিকের ঘাম ঠান্ডা, কোল্ড ক্লেমি পার্সনেশনস, ঘুমিয়ে পড়লে আর্সেনিকের ঘাম হয় ক্যালকিয়া কার্ভের মতো। জল তেষ্টা, এটা একটা বিরাট জিনিস আর্সেনিকের। তাহলে আর্সেনিক চিলি পেশেন্ট, আর্সেনিকের হাত পায়ের তলা ঠান্ডা, আর্সেনিক গরম খেতে পছন্দ করে, আর্সেনিক টক খেতে পছন্দ করে, আর্সেনিক কফি খেতে পছন্দ করে, আর্সেনিক ঠান্ডা খেতে পছন্দ করে না। আবার আমি এ লাইনটাও বললাম যে আর্সেনিক আইসক্রিম খেতে পছন্দ করে। আর্সেনিক যে কোনো খাবারের গন্ধে তার বমি হয়, স্মেলটা ভীষণ অ্যাকুট। খাবারের কথা ভাবলে তার বমি ভাব হয়। এবার আসুন আর্সেনিকের জল পিপাসা। অ্যাকুট আর্সেনিক পেশেন্ট, আমি যে তিনটে পেশেন্ট বাচ্চার ঘটনা বললাম, তিনটেই অ্যাকুট কেস বললাম, এবং তিনটি জায়গায় দেখলেন তার জল তেষ্টা অল্প অল্প করে বাড়ে বাড়ে। অ্যাকুট আর্সেনিকের থার্স্ট frequent and little at a time. But chronic arsenic patient দু রকমই পাওয়া যায়। Either profuse thirst in large quantities of water, এই আর্সেনিক পেশেন্ট ঠান্ডা জলও খেতে পারে, পছন্দ করে, অ্যাকুট নয়। আবার ক্রনিক আর্সেনিক পেশেন্ট অ্যাবসলিউট থার্স্টলেসও হয়। তার জন্য জল পিপাসার যে তিনটে ক্রাইটেরিয়া, সেই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে কখন কোনটা। অ্যাকুট আর্সেনিক পেশেন্ট যখন তার অ্যাকুট এক্সারবেশনস অফ ক্রনিক ডিজিজ হয়েছে, তখন সে অল্প অল্প করে জল বারে বারে খাবে। বাট যখন সেই অ্যাকুট কন্ডিশনটা লেটেন্ট স্টেজে চলে গেল, তখন সে অনেকটা করে জল খাচ্ছে একবারে, অথবা অ্যাবসলিউট থার্স্টলেস, তার জল তেষ্টা নাও থাকতে পারে। যার জন্য আমরা দেখবেন লিখেছি থার্স্ট ইজ of this drug is very peculiar. In acute condition, drink often but little at a time, just moistening the mouth, খালি মুখ জিভ খুব শুকিয়ে যাচ্ছে, বারে বারে ড্রাই হয়ে যাচ্ছে, একটু মুখটাকে ভিজিয়ে নিচ্ছে খালি।
Many times patient wants mild warm water, but in chronic condition there is much thirst for cold water or there is aversion to drink. Chronic arsenic patient may be thirstless for long time. তাহলে এই যে লাইনটা, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট লাইন। চলে আসুন এবার আর্সেনিকের অ্যালবামের টাইম মলেটিস আসি, খুব ইম্পর্টেন্ট। মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন ভীষণ দরকারি কথা, আমরা অনেক কেস বলবো, অনেক কিছু বলবো। মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন, যখন আর্সেনিক আয়োডের আমরা ইভিনিং অ্যাগ্রাভেশন বলছিলাম, আর্সেনিক সালফ্লেভাম বা আর্সেনিক সালফ্লুব্রামেরও মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন বলেছি। এই মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দেখুন আমরা এখানে বলেছি জেনারেল অ্যাগ্রাভেশন অফ মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশনস। আর্সেনিকের গ্রুপে রিউম্যাটিক পেইন আমরা বলেছি সবসময় রেস্টে অ্যামুলিয়েশন, মোশনে অ্যাগ্রাভেশন আর হট অ্যাপ্লিকেশন অ্যামুলিয়েশন। আর্সেনিকের যে কোনো কমপ্লেনই হট অ্যাপ্লিকেশন অ্যামুলিয়েশন। আর্সেনিক ভেতরেও গরম চায়, বাইরেও গরম চায়, এই জায়গাটা বুঝতে হবে। যেমন আগের দিন আমরা বলছিলাম আর্সেনিক আয়োড ওপেন এয়ার অ্যামুলেশন হয়, আর্সেনিক অ্যালবামের ওপেন এয়ার অ্যামুলেশন হয়। কেলি আয়োডের ওপেন এয়ার অ্যামুলেশন হয়, বাট কেলি আয়োডের ইন্টারনালি গরম খেলে আরাম হয় বলেছিলাম। আর্সেনিক আয়োড গরম খেলে আরাম হয়, আর্সেনিক অ্যালবামও গরম খেলে আরাম হয়। তার জন্য বলছি দেখুন রিউম্যাটিক পেইন, অ্যাগ্রাভেশন ফ্রম মোশন, অ্যামুলেশন রেস্ট আর কমপ্লেন্টস অফ চিলড্রেন। দেখুন আমি এখানে এই লাইনটা বলেছি অ্যামুলেশন ফ্রম র্যাপিড মোশন, যেটা একটু আগে আমি কেস দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তাহলে আসুন আমরা আপাতত এই ফিজিক্যাল জেনারেলিটিসগুলোকে শর্টিং করি। আর্সেনিক ইজ চিলি পেশেন্ট, তার হাত পায়ের তলা ঠান্ডা, তার খাবারটা গরম খেতে পছন্দ করে। সে কি খায়? সে টক খেতে পছন্দ করে, কফি বা আদার স্টিমুলেটিং সাবস্টেন্স খেতে পছন্দ করে। তার জল তেষ্টা কি বললাম? তার জল তেষ্টা অ্যাকুট অবস্থায় অল্প অল্প করে বারে বারে, শুধুমাত্র জিভটাকে ভিজিয়ে নেওয়ার জন্য। কিন্তু ক্রনিক অবস্থায় তার প্রচুর জল তেষ্টা, অথবা সে অ্যাবসলিউট থার্স্টলেসও হতে পারে। তার খাবারে অরুচি, খাদ্যে অরুচি, যে কোনো খাবার খেলেই তার বমিভাব হয়, গরম ভাতের গন্ধতে তার বমিভাব হয়, এমনকি স্মেলটা অ্যাকুট এত লেভেলে পৌঁছে যায় যে খাবারের গন্ধ শুধু নয়, খাবারের কথা ভাবলেও তার বমির ভাব হয়। তার মলেটিসের মধ্যে টাইম মলেটিস কি পেয়েছিলাম? তার মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন, দুপুর 12 থেকে 2 এবং রাত 12 থেকে 2 তার অ্যাগ্রাভেশন টাইম। তার আদার্স জেনারেল অ্যামুলেশন কি বলেছিলাম? রেস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ হিট অ্যান্ড আদার্স। তার যে অ্যাগ্রাভেশন টাইম, অ্যাগ্রাভেশনটা কি বলেছিলাম? মোশনে অ্যাগ্রাভেশন, অল কাইন্ডস অফ কোল্ডে তার অ্যাগ্রাভেশন। এই যে জেনারেলিটিসগুলো, এই জেনারেলিটিসগুলোকে আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমরা এবার আর্সেনিকের মেন্টাল জেনারেলিটিস বলবো। এই এপিসোড আমরা এখানে শেষ করছি। আসুন পরবর্তী এপিসোডে আমরা আর্সেনিকের পুরো মাইন্ডটা নিয়ে বলবো, এবং দেখবেন আর্সেনিক এর মাইন্ডের কত বৈচিত্র্য আছে, কত রকমের কত বৈচিত্র্য আছে। এবং আমরা আর্সেনিকের মাইন্ড নিয়ে একটা এপিসোড তৈরি করব। আমি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সেটা। ধন্যবাদ।